Welcome back to my YouTube channel, Backbenchers Company. I hope you are getting well. আমরা আজ যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। তোমাদের জেনফাস এক্সামের জন্য এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তাই বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করছি। একদম জিস্ট করা আছে তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, খুব সহজে একদম অ্যাকুরেটলি করা আছে, ঠিক আছে? মাইন্ড ম্যাপ মতো করা আছে। তো শুরু করা যাক। ফার্স্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলছে উদ্ভিদের বৃদ্ধি কেমন হয়? উদ্ভিদের বৃদ্ধি হয় অনির্দিষ্ট। মনে রাখবে, এই যে উদ্ভিদের বৃদ্ধি, সেটা কে কে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে? সেটা হচ্ছে ম্যারিস্টেম বা ভাজক কলা। ম্যারিস্টেম বা ভাজক কলা। এই ম্যারিস্টেম বা ভাজক কলার আমরা টাইপস অলরেডি যখন আমরা গৌণ বৃদ্ধি পড়েছিলাম তখন পড়েছিলাম, মানে অ্যানাটমি যখন পড়েছিলাম, আমরা প্ল্যান্ট অ্যানাটমি যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম। তাও বলছি, ভাজক কলা দু রকমের হয়। একটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, আর একটা হচ্ছে গৌণ ভাজক কলা, মানে প্রাইমারি মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেম। প্রাইমারি মেরিস্টেম কি? প্রাইমারি মেরিস্টেম দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। আর সেকেন্ডারি মেরিস্টেম আর কি করে? প্রাইমারি মেরিস্টেম আর প্রাইমারি মেরিস্টেম প্রাথমিক ভাজকগুলো দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। মূল ও কাণ্ডের অগ্রভাগে প্রেজেন্ট থাকে। আর কি, এটা মনোকট এবং ডাইকট দুটোতেই দেখতে পাওয়া যায়, মানে একবীজপত্রী দ্বিবীজপত্রী দুটো দেখতেই পাওয়া যায়। বোঝা গেছে? এবার আমরা পড়বো গৌণ ভাজক কলা, মানে সেকেন্ডারি মেরিস্টেম। এই সেকেন্ডারি মেরিস্টেমটা কি? সেকেন্ডারি মেরিস্টেম দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখতে পাওয়া যায়। একবীজপত্রী উদ্ভিদে সেকেন্ডারি মেরিস্টেম দেখতে পাওয়া যায় না। পরিধির বৃদ্ধি করে। এ কি করে? গার্থ, উদ্ভিদকে গার্থে পরিধিতে বাড়ায়। সেকেন্ডারি গৌণ ভাজক কলা বা সেকেন্ডারি মেরিস্টেম পরিধিতে বাড়ায়। আর কি করে? উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। এগুলো সব কি? এই ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম বা গৌণ ভাজক কলা। মনে রাখবে, এই যে উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধি কিন্তু অনির্দিষ্ট। আবার নিচে লেখা আছে উদ্ভিদের বৃদ্ধির নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ, মানে বলতে চাইছে উদ্ভিদের বৃদ্ধিতে অনির্দিষ্ট, কিন্তু এই যে বৃদ্ধিটা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে। যেমন র্যাম আর স্যাম। র্যাম স্যাম কি? র্যাম স্যাম হচ্ছে রুট অ্যাপিক্যাল মেরিস্টেম আর শুট অ্যাপিক্যাল মেরিস্টেম, মানে বলতে চাইছে মূলের অগ্রভাগ আর কাণ্ডের যে অগ্রভাগ, এখানে উদ্ভিদের বৃদ্ধিটা নির্দিষ্ট, ওটাই বলতে চাইছে উদ্ভিদের বৃদ্ধির নির্দিষ্ট অংশ সীমাবদ্ধ। কিন্তু একটা জিনিস মনে রাখবে, উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে অনির্দিষ্ট। উদ্ভিদের বৃদ্ধি অনির্দিষ্ট, কিন্তু ওই অনির্দিষ্ট বৃদ্ধিটা একটা নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ। বোঝা গেছে? আচ্ছা, এরপর একটা টার্ম আসবে, সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। কি বললাম? প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট কি দিয়ে তৈরি হয়? প্রোটোপ্লাজম, কোষের প্রোটোপ্লাজম আর কোষ পর্দা, কোষের প্রোটোপ্লাজম আর কোষ পর্দা এই দুটো নিয়ে তৈরি হয় প্রোটোপ্লাস্ট। এটা একটু মনে রাখবে। উদ্ভিদের এবার পড়বো আমরা উদ্ভিদের বৃদ্ধির দশা। উদ্ভিদের বৃদ্ধির দশা বা ফেজ তিনটে আছে দশা। ফার্স্ট হচ্ছে বিভাজন দশা, যেটাকে বলে মেরিস্টেমেটিক ফেজ। সেকেন্ড আছে বৃদ্ধি দশা, যেটাকে বলে কি? ইলংগেশন ফেজ। থার্ড আছে পরিণতি দশা, যেটাকে কি বলে? ম্যাচুরেশন ফেজ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যাব। নেক্সট আমরা এই যে উদ্ভিদের বৃদ্ধি বা গ্রোথের কথা বলছি। এই উদ্ভিদের বৃদ্ধি বা গ্রোথ দু রকম। একটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ বা অ্যারিথমেটিক বৃদ্ধি, আর হচ্ছে জিওমেট্রিক গ্রোথ বা জিওমেট্রিক বৃদ্ধি। এই যে অ্যারিথমেটিক গ্রোথ, এখানকার যে গ্রাফটা হবে সেটা হবে লিনিয়ার। মানে আমি যদি একটা গ্রাফ আঁকি এখানে, এখানে গ্রাফটা কেমন হবে বললাম? এখানকার গ্রাফটা হবে লিনিয়ার। এইটা একটা লিনিয়ার গ্রাফ হলো। এই যে লিনিয়ার গ্রাফ তৈরি হলো, এটা হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ। আর জিওমেট্রিক গ্রোথের যে গ্রাফ, সেটা কেমন হবে? এটা জিওমেট্রিক গ্রোথের গ্রাফটা হবে কেমন? খানিকটা, এটা হচ্ছে সিগময়েড টাইপের, মানে এস শেপের গ্রাফ। এই যে এস শেপের গ্রাফ, এটা হচ্ছে সিগময়েড গ্রাফ। শুধু এইটুকুই মনে রাখবে, অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে তার গ্রাফটা হচ্ছে লিনিয়ার, আর জিওমেট্রিক গ্রোথের ক্ষেত্রে তার গ্রাফটা হচ্ছে সিগময়েড, মানে এস শেপেড। এস শেপেড, বোঝা গেছে? আর এর ক্ষেত্রে লিনিয়ার গ্রাফ। বাস, আর কিছু মনে রাখার দরকার নেই এখানে। নেক্সট আমরা পড়বো কি? নেক্সট আমরা তিনটে টার্ম পড়বো। সেই তিনটে টার্ম কি? সেই তিনটে টার্ম হচ্ছে, নেক্সট আমরা যে তিনটে জিনিস পড়বো সেটা হচ্ছে তিনটে টার্ম। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন আর রি ডিফারেন্সিয়েশন। কি বললাম? ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন আর রি ডিফারেন্সিয়েশন। এবার এই ডিফারেন্সিয়েশন কাকে বলে? মনে রাখবে, ধরো মনে করো একটা কোষ আছে। দাঁড়াও বলছি। একটা সেল আছে। এই সেলটা বিভাজিত হলো, দিয়ে তার নির্দিষ্ট অংশ সে তৈরি করলো, কোনো কলা তৈরি করলো, কোনো একটা সে নির্দিষ্ট অংশ তৈরি করলো, ডিফারেন্সিয়েট হয়ে গেল। একটা সেল থেকে নির্দিষ্ট কিছু তৈরি হয়ে গেল, সে ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, মানে বিভাজিত হয়ে গেল। এই যে একটা সেল বিভাজিত হয়ে গেল, দিয়ে একটা কিছু তৈরি করে ফেলো, দিয়ে সে তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো। মানে এই সেলটা যে কোনো কিছু একটা তৈরি করলো, জিনিস অংশ তৈরি করে ফেললো, একটা কলা তৈরি করে ফেললো। তখন সে সেল কি করলো? এই যে কোষ, এই কোষ তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো।
এই যে কোষ তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো, এই প্রসেসটাকে বলছে ডিফারেন্সিয়েশন। উদাহরণ হিসেবে দেখা আছে, দেখো বলছে প্রাথমিক ভাজক কলা, প্রাথমিক ভাজক কলা যে পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে স্থায়ী কলাতে পরিণত হয়, প্রাথমিক স্থায়ী কলাতে পরিণত হয়। কি বললাম? প্রাথমিক যে ভাজক কলা, প্রাইমারি মেরিস্টেম বা প্রাথমিক ভাজক কলা যে পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে প্রাথমিক স্থায়ী কলাতে পরিণত হয়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? একটা কোষ বিভাজিত হয়ে গেছে, সে তার দিয়ে সে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে, এই প্রসেসটাকে বলছে ডিফারেন্সিয়েশন। আর যে সেলটা ডিফারেন্সিয়েশন প্রসেসের মাধ্যমে যে কোষটা আমরা পাচ্ছি, তাকে বলছি আমি ডিফারেন্সিয়েটেড কোষ। এই তিনটে জিনিস মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। বলছে ডিফারেন্সিয়েটেড কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে, অবভিয়াসলি তাই, যে সেই কোষটা বিভাজিত হয়ে তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই ডিফারেন্সিয়েটেড হয়ে গেছে, তাই সেই কোষটাকে বলছে ডিফারেন্সিয়েটেড কোষ, এবং সেই প্রসেসটাকে বলছে ডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? এরপরে যে টার্মটা পড়বো সেটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। তারপরে কি টার্ম পড়বো? তারপরে যে টার্ম পড়বো সেটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। মানে কি? মানে হচ্ছে এই যে ডিফারেন্সিয়েটেড কোষ, সে যদি পুনরায় বিভাজিত হয়, সে তো তার কোষ বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছিল, এই ডিফারেন্সিয়েটেড কোষ যখন পুনরায় বিভাজিত হবে, কি বললাম? ডিফারেন্সিয়েটেড কোষ যখন পুনরায় বিভাজিত হবে, তখন তাকে বলছি আমি ডি ডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? যেমন একটা প্রাথমিক স্থায়ী কলা যখন পুনরায় বিভাজিত হয়, তখন সে তৈরি করে গৌণ ভাজক কলা। কথা বোঝা গেছে? প্রাথমিক স্থায়ী কলা পুনরায় বিভাজিত হয়ে সে তৈরি করলো গৌণ ভাজক কলা তৈরি করলো, এটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। প্রসেস মনে রাখবে আর উদাহরণটা মনে রাখবে, এটা একটা উদাহরণ, এই উদাহরণ মনে রাখবে, আর কাকে বলে বা ডেফিনেশন টাইপের কিছু একটা মনে রাখবে। বোঝা গেছে? নেক্সট বাট নট সেটা হচ্ছে রিডিফারেন্সিয়েশন। রিডিফারেন্সিয়েশন কাকে বলে? এই যে ডি ডিফারেন্সিয়েটেড কোষ সে যখন পুনরায় বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে, তখন তাকে বলে রিডিফারেন্সিয়েশন। মানে আমার গৌণ ভাজক কলা তৈরি হয়ে গেছিল, এই গৌণ ভাজক কলা যখন পুনরায় বিভাজিত হয়ে গৌণ স্থায়ী কলা তৈরি করতে পারে, তখন তাকে বলে রিডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? যখন এই রিডিফারেন্সিয়েশন হচ্ছে, তখন সেই রিডিফারেন্সিয়েশনের করার পর সেই কোষটা বিভাজিত হয়ে তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো। বোঝা গেছে? তিনটে একই রকম লাগলেও তিনটে একই নয়, বারবার বলছে একটু ভালো করে পড়বে কি বলা আছে। আচ্ছা, আবার আমি জিজ্ঞেস করেছি, প্রাথমিক ভাজক কলার মাধ্যমে প্রাথমিক ভাজক কলা বিভাজিত হলো, প্রাথমিক স্থায়ী কলা তৈরি করলো, দিয়ে সে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেললো, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবার এই প্রাথমিক ভাজক কলা পুনরায় বিভাজিত হলো, গৌণ ভাজক কলা তৈরি করলো, একে বলে ডি ডিফারেন্সিয়েশন। এবার এই গৌণ ভাজক কলা পুনরায় বিভাজিত হবে, দিয়ে কি তৈরি করবে? গৌণ স্থায়ী কলা তৈরি করবে, এটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। বোঝা গেছে? বোঝা গেছে? এই তিনটে একটু মনে রাখবে। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা যেটা পড়বো সেটা খুবই ইম্পর্টেন্ট প্ল্যান গ্রোথ আর ডেভেলপমেন্টের, সেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন। এই প্ল্যান্ট হরমোন বা উদ্ভিদ হরমোনের দুটো নাম আছে, একটা হচ্ছে ফাইটো হরমোন আর একটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। একটা হচ্ছে ফাইটো হরমোন আর একটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই উদ্ভিদ হরমোনকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গ্রোথ প্রমোটার। গ্রোথ প্রমোটার কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ হরমোন বৃদ্ধিতে সাহায্য করে তাদেরকে বলে গ্রোথ প্রমোটার। যে সমস্ত হরমোন বৃদ্ধিতে বাধা দান করে তাকে বলে গ্রোথ ইনহিবিটর। যে সমস্ত হরমোন বৃদ্ধিতে বাধাও দান করে আবার সাহায্য করে, দুটো কাজ একসাথে করে, সেই জন্য লিখেছি প্রমোটার প্লাস ইনহিবিটর। মানে এটা কি করে? এটা ডুয়াল কাজ করে। বোঝা গেছে? গ্রোথ প্রমোটার মানে বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন হরমোন? অক্সিন, জিবরেলিন আর সাইটোকাইনিন। মনে রাখবে। গ্রোথ ইনহিবিটরকে মানে গ্রোথে বাধা দান করে কে? ABA মানে অ্যাবসাইটিক অ্যাসিড। গ্রোথ প্রমোটার আর গ্রোথ ইনহিবিটর মানে বাধাও দেয় আবার সাহায্য করে এরকম হরমোনকে, সেটা হচ্ছে ইথিলিন। সেটা কি? ইথিলিন। মনে রাখবে ইথিলিন কি? ইথিলিন হচ্ছে একটা গ্যাসিয়াস হরমোন বা গ্যাসীয় হরমোন। বুঝে গেছে? নেক্সট আমরা কিসে যাব? নেক্সট আমরা এক এক করে হরমোন পড়বো, তার রাসায়নিক প্রকৃতি, তার উৎস, তার কাজ, ফাংশন পড়বো, আর তার অর্থনৈতিক গুরুত্ব, এই সমস্ত কিছু টপিকগুলো আমরা পড়বো। এক এক করে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে যে হরমোনটা সেটা হচ্ছে অক্সিন। অক্সিনের রাসায়নিক প্রকৃতি কি মনে রাখবে? অক্সিন হচ্ছে একটা ইন্ডোল প্রকৃতির। অক্সিন কি? ইন্ডোল প্রকৃতির। কোথা থেকে অক্সিন তৈরি হয় মনে রাখবে? ট্রিপ্টোফ্যান। এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ট্রিপ্টোফ্যান। অক্সিন যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। এটা কি? এটা একটা অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন তৈরি হয়। বোঝা গেছে? এবার এই অক্সিন দু রকমের, প্রাকৃতিক অক্সিন আর কৃত্রিম অক্সিন। প্রাকৃতিক অক্সিনের উদাহরণ কি?
IAA ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, আর কি IBA ইন্ডোল 3 বিউটারিক অ্যাসিড। এই দুটো হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন, IAA আর IBA। বোঝা গেছে? কৃত্রিম অক্সিজেন কি? কৃত্রিম অক্সিজেন হচ্ছে 2,4-D 2,4-ডাইক্লোরক্সিফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4,5-T 2,4,5-ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আর NAA ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এই যে 2,4-D 2,4-T NAA এই তিনটে হচ্ছে কৃত্রিম অক্সিজেন। আর প্রাকৃতিক অক্সিজেন কি কি? IAA আর IBA, এগুলো হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন। বোঝা গেছে? এবার আমরা পড়বো অক্সিজেনের ফাংশন। খুবই ইম্পর্টেন্ট অক্সিজেনের ফাংশন। কি কি মনে রাখবে? অক্সিজেন অগ্রষ্ট প্রকটতাতে সাহায্য করে। অক্সিজেন কি করে? কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে। মনে রাখবে, অক্সিজেন অগ্রস্ত প্রকটতা করে, কিন্তু অক্সিজেন কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে। বোঝা গেছে? মানে এটা যদি একটা গাছ হয়, এইটা হচ্ছে তার অগ্রমুকুল। এই অগ্রমুকুলের বৃদ্ধি করে কে? অক্সিজেন। কিন্তু যে ব্রাঞ্চিং থেকে যে মুকুলগুলো তৈরি হচ্ছে, এটা ব্রাঞ্চিং, সেই ব্রাঞ্চিং থেকে মুকুল তৈরি হয়েছে। এটা কি? এটা হচ্ছে কাক্ষিক মুকুল। এই যে ব্রাঞ্চ বা শাখা থেকে যে মুকুল, সেটা কাক্ষিক। এই কাক্ষিক মুকুলের বৃদ্ধি করে না। এই কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে কে? অক্সিজেন। এটা একটু মনে রাখবে। কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে এবং অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। এখানে আরেকটা পয়েন্ট আমি জুড়ে দিচ্ছি। আর কি করে? এই অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। কি করে? বোঝা গেছে কি বললাম? বললাম অগ্রষ্ট প্রকটতা করে, অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে, আর কি করে? অ্যাবসাইশনকে বাধা দান করে। অ্যাবসাইশন। অ্যাবসাইশন কি? অ্যাবসাইশন মানে কোনো কিছু মোচন, মানে কোনো গাছ থেকে পাতা, ফল, ফুল এগুলো যে পড়ে যায়, এটাকে বলে অ্যাবসাইশন। বোঝা গেছে? এটাকে বলে কি? মোচন, মানে কোনো অংশ যদি গাছ থেকে খসে পড়ে, সেটা হচ্ছে অ্যাবসাইশন। বোঝা গেছে? এই অ্যাবসাইশনকে বাধা দান করে কি? অক্সিন। আর কি করে? অক্সিন কি করে? সাইটোকাইনের সাথে মিলে কোষ বিভাজনে সাহায্য করে। আর কি করে? কোষের আয়তন বৃদ্ধি করে। এগুলো সব অক্সিজেনের কাজ বলছি। আর কি করে? জাইলেমের বিভেদীকরণ করে। আর কি করে? বার্ধক্য বা জরা বিলম্বিত করে। এই 7টা পয়েন্ট, 7টা আর 8টা পয়েন্ট যেন মনে থাকে। কি কি? অগ্রস্ত প্রকটতা করে, কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দান করে, অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, অ্যাবসাইশনকে বাধা দান করে, সাইটোকাইনের সাথে মিলে কোষ বিভাজনকে ত্বরান্বিত করে, কোষের আয়তন বৃদ্ধি করে, জাইলেমের বিভেদীকরণ করে, আর কি বললাম? বার্ধক্য বিলম্বিত করে। বোঝা গেছে? নেক্সট কি করবে? নেক্সট করবে অক্সিজেনের অর্থনৈতিক গুরুত্ব। আমরা এই যে অক্সিজেনের কথা বলছি, এই অক্সিজেনের কিছু অর্থনৈতিক গুরুত্ব আছে, মানে ইকোনমিক্যাল গুরুত্ব আছে। যেমন কি? ইকোনমিক্যাল প্রোডাক্টিভ ভ্যালু যদি আমি এর দেখি, তাহলে দেখবো প্রথম হচ্ছে টিস্যু কালচার। আমরা জানি টিস্যু কালচার টেকনিক। টিস্যু কালচার, এই যে কলা কর্ষণ পদ্ধতি বা টিস্যু কালচার, এই টিস্যু কালচারে মূল তৈরিতে কে সাহায্য করে? অক্সিজেন। এটা একটু মনে রাখবে। মূল তৈরিতে অক্সিজেন সাহায্য করে। এই মূল তৈরির জন্য যে কৃত্রিম অক্সিজেন ব্যবহার করা হয়, সেটা কি? সেটা হচ্ছে NAA ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড আর IBA। এই দুটো অ্যাসিড আই সরি এই দুটো অ্যাসিড টিস্যু কালচার পদ্ধতিতে যে দুটো অক্সিজেন ব্যবহার করি, সেটা হচ্ছে NAA আর IBA। এই IBA NAA এটা হচ্ছে অক্সিজেন, যেটা টিস্যু কালচারে ব্যবহার করা হয়। কি জন্য? মূল তৈরিতে। হলো। আর কি? কার্পি বা বীজহীন ফল উৎপাদন। অক্সিজেন পার্থেনোকার্পি বা বীজহীন ফল উৎপাদনেও সাহায্য করে। নেক্সট বলছে আগাছা নাশক। আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয় অক্সিজেন। এবার এই নামটা একটু মনে রাখবে। আগাছা নাশক হিসেবে যে অক্সিজেন ব্যবহার করা হয়, সেটা কি? 2,4-D। আগাছা নাশক হিসেবে যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 2,4-D। বোঝা গেছে? আচ্ছা, এই ছিল অক্সিজেন। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো জিব্বেরেলিন। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো জিব্বেরেলিন। রাসায়নিক প্রকৃতি কি? জিব্বেরেলিন হচ্ছে টারপিন জাতীয়। মনে রাখবে, জিব্বেরেলিন হচ্ছে টারপিন জাতীয়। কোথা থেকে এই জিব্বেরেলিন তৈরি হয়? কোথা থেকে জিব্বেরেলিন তৈরি হয়? অ্যাসিটাইল কোয়ে ও মেভালোনিক অ্যাসিড থেকে। মনে রাখবে একটু, অ্যাসিটাইল কোয়ে ও মেভালোনিক অ্যাসিড থেকে জিব্বেরেলিন তৈরি হয়। নেক্সট, আবিষ্কার কিভাবে করা হয়েছিল? একটা ছত্রাক ছিল, সেই ছত্রাকের নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকোরি। কি? জিব্বেরেলা ফুজিকোরাই। এই জিব্বেরেলা ফুজিকোরাই এই ছত্রাক বা ফানজাই থেকে আমরা প্রথম আবিষ্কার করেছিলাম কাকে?
আমরা আবিষ্কার করেছিলাম জিব্বেরেলিনকে। কাকে? জিব্বেরেলিনকে। মনে রাখবে কোন ছত্রাক থেকে জিব্বেরেলিন আবিষ্কৃত হয়েছে, সেই ছত্রাকের নামটা হচ্ছে জিব্বেরেলা ফ্রুটিকুলাই কোরাই। ঠিক আছে। আচ্ছা, আরো একটা জিনিস মনে রাখবে, এই যে ছত্রাকটা, এই জিব্বেরেলা ফ্রুটিকুলাই, এই ছত্রাকটা কি তৈরি করে? এ তৈরি করে ধান গাছের বাকানি ডিজিজ। ধান গাছের বাকানি ডিজিজ, যাকে কি বলে? যাকে ফুলিশ সিডলিং রোগও বলে। ফুলিশ সিডলিং রোগ। কি বললাম? বাকানি ডিজিটের আরেকটা নাম হচ্ছে ফুলিশ সিডলিং রোগ। আর এই বাকানি ডিজিজ বা ফুলিশ সিডলিং রোগ এ তৈরি করে একটা ছত্রাক যার নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকরি। আর এই ছত্রাকটা থেকে কি আবিষ্কৃত হয়েছিল? জিব্বেরেলিন। বোঝা গেছে? নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো এর ফাংশন। কার ফাংশন পড়বো? জিব্বেরেলিনের ফাংশন। কি কি করে? পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি পড়বো? বীজের অঙ্কুরোদ্গম করে। বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে কে? জিব্বেরেলিন বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আর কি করে? যদি একটা জিনিস অঙ্কুরোদ্গমে সাহায্য করছে, তার মানে কি সুপ্তদশা ভাঙতে সাহায্য করছে। তার মানে জিব্বেরেলিন বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে আর সুপ্তদশাকে ভাঙতে সাহায্য করে। বোঝা গেছে? আর কি? রোজেট উদ্ভিদ, যেমন ওই যে আমরা যে রোজেট উদ্ভিদ মানে কোনগুলোকে বলে জানো তো? যারা ওই এই বাঁধাকপি, ফুলকপি, এগুলো হচ্ছে রোজেট টাইপের প্ল্যান্ট। এই সমস্ত উদ্ভিদ, এই রোজেট উদ্ভিদের বল্টিং এর জন্য দায়ী। রোজেট উদ্ভিদের যে বল্টিং হয় প্রসেসটা, সেই বল্টিং প্রসেসের জন্য দায়ী কে? এই জিব্বেরেলিন। মনে রাখবে এই তিনটে কি? এই তিনটে হচ্ছে জিব্বেরেলিনের ফাংশন, একটু মনে রাখবে। নেক্সট আমরা কি পড়বো? এই জিব্বেরেলিনের কি কি অর্থনৈতিক গুরুত্ব আছে? প্রথম হচ্ছে আখের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে, আখের যে ক্ষেত সেখানে উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে জিব্রেলিন লাগে। মল্টিং পদ্ধতিতে, মল্টিং কি? আচ্ছা বলে রাখি, বল্টিং আর মল্টিং এক নয়। বল্টিং মানে সেই যে বাঁধাকপি ফুলকপি গাছের কি হয়, ছোট সাইজের হয় কিন্তু অসংখ্য পাতা তৈরি হয়, এই ব্যাপারটা হচ্ছে বল্টিং। রোজেট প্ল্যান্ট এদের যে বল্টিং এর জন্য দায়ী হচ্ছে, এই রোজেট প্ল্যান্টের ওই বল্টিং এর জন্য দায়ী হচ্ছে কি? জিব্রেলিন। রোজেট প্ল্যান্টের বল্টিং এর জন্য দায়ী হচ্ছে জিব্রেলিন এক। আর আর মল্টিং কি? মল্টিং মানে অ্যালকোহল তৈরি করা হয় যে প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে মল্টিং প্রসেস। এই মল্টিং প্রসেসেও সাহায্য করে কে? জিব্রেলিন। অর্থনৈতিক গুরুত্ব দুটো বললাম, একটা হচ্ছে আখের ক্ষেত্রে উৎপাদন বাড়াতে আমরা জিব্রেলিনকে ব্যবহার করব, মল্টিং পদ্ধতিতে অ্যালকোহল তৈরিতে আমরা জিব্রেলিনকে ব্যবহার করব। আর আঙ্গুরের যে বৃন্ত, স্টক বা বৃন্ত, সেই বৃন্তের দৈর্ঘ্য বৃদ্ধি করে কে? সেই আঙ্গুরের থোকার আকার বৃদ্ধি করে, আঙ্গুরের আকার বৃদ্ধি করে। এগুলো সব কে করে? এগুলো সব করে জিব্রেলিন। বোঝা গেছে? আর কি? আর বলছে জুভেন নাইল, এটা জুভেনাইল হতো, ল হবে এখানে, দাঁড়াও। এই যে জুভেনাইল কনিফার মানে পাইনের কথা বলা হচ্ছে, এই জুভেনাইল কনিফারের কাণ্ডের স্টেম বা কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। জুভেনাইল কনিফারের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিও কার কাজ? জুভেনাইল কনিফারের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিও একটা কার কাজ? সেটা হচ্ছে একটা জিব্রেলিনের কাজ। এগুলো হচ্ছে সব জিব্রেলিনের অর্থনৈতিক গুরুত্ব, একটু মনে রাখবে এগুলো হচ্ছে সব জিব্রেলিনের অর্থনৈতিক গুরুত্ব। আর কি? আর বলছে মাস্কুলাইন এফেক্ট তৈরি করে। মাস্কুলাইন মানে পুরুষজাত বৈশিষ্ট্য, পুরুষালী প্রভাব, মানে মাসেল বডি। এই যে পুরুষালী একটা ব্যাপার থাকে উদ্ভিদের মধ্যে, একটা পুরুষালী যে ব্যাপারটা থাকে, যে পুরুষ ক্যারেক্টার যেগুলো আছে, সেটা কে করে? জিব্রেলিন করে। মনে রাখবে মাস্কুলাইন ক্যারেক্টার মানে পুরুষ বৈশিষ্ট্য, পুরুষযুক্ত বৈশিষ্ট্য। এই পুরুষালী বৈশিষ্ট্য বা মাস্কুলাইন যে এফেক্ট, সেটা করে কে? জিব্রেলিন। বোঝা গেছে? এই পাঁচটা হচ্ছে জিব্রেলিনের অর্থনৈতিক গুরুত্ব। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো সাইটোকাইনিন। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়বো সাইটোকাইনিন। এই যে সাইটোকাইনিন, এর রাসায়নিক প্রকৃতি কি? এটা হচ্ছে একটা পিউরিন জাতীয়। কোথা থেকে সাইটোকাইনিন তৈরি হয়? সাইটোকাইনিন তৈরি হয় টিআরএন থেকে। সাইটোকাইনিন তৈরি হয় টিআরএন থেকে। এখানে দুটো নাম মনে রাখবে, একটা হচ্ছে জিয়াটিন আর একটা হচ্ছে কাইনেটিন। বললাম একটা নাম মনে রাখবে জিয়াটিন, আর একটা নাম মনে রাখবে কাইনেটিন। এই জিয়াটিনটা কি? যদি কোশ্চেনে দেয় প্রথম প্রাকৃতিকভাবে প্রস্তুত সাইটোকাইনিন কোনটা, মনে রাখবে জিয়াটিন। প্রথম প্রাকৃতিকভাবে প্রস্তুত সাইটোকাইনিন, প্রথম প্রাকৃতিকভাবে প্রস্তুত সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন। প্রাকৃতিক ন্যাচারালি বলেছে, প্রথম প্রাকৃতিকভাবে প্রস্তুত সাইটোকাইনিন হচ্ছে জিয়াটিন। যদি ওখানে কিছু না দেওয়া থাকে, যদি আর কাইনেটিনটা কি? কাইনেটিনটা হচ্ছে প্রথম প্রস্তুত সাইটোকাইনিন, কিন্তু এটা প্রাকৃতিকভাবে প্রস্তুত নয়। বোঝা গেছে? তার মানে জিয়াটিন হচ্ছে প্রথম প্রাকৃতিকভাবে প্রস্তুত। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে জিয়াটিন। এটা মনে রাখবে, জিয়াটিন হচ্ছে প্রথম প্রাকৃতিকভাবে প্রস্তুত একটা সাইটোকাইনিন। এই কোথা থেকে তৈরি হয়? জিয়াটিন নাম থেকে বোঝা যাচ্ছে কোথা থেকে তৈরি হবে। জিয়াটিন তৈরি হয় জিয়া মেজ থেকে, মানে ভুট্টা গাছ থেকে পাওয়া যায়। জিয়া মেজ থেকে জিয়াটিন পাওয়া যায়। এর রাসায়নিক নাম কি জিয়াটিনের? এই নামটা একটু মনে রাখবে। এই রাসায়নিক নাম কি?
সাইটোকাইনিন জিয়াটিনের রাসায়নিক নাম কি? বেনজাইল অ্যামাইনোপিউরিন। কোশ্চেন দিয়ে দিবে বেনজাইল অ্যামাইনোপিউরিন কি সাইটোকাইনিন, কি অক্সিন, নাকি জিবরেলিন? তুমি মনে রাখবে বেনজাইল অ্যামিনোপিউরিন এটা হচ্ছে একটা সাইটোকাইনিন। বেনজাইল অ্যামিনোপিউরিন হচ্ছে একটা সাইটোকাইনিন। এটা কার রাসায়নিক নাম? এটা জিয়াটিনের রাসায়নিক নাম। বোঝা গেছে? নেক্সট আমরা পড়বো সাইটোকাইনিনের ফাংশন। এ কি কি ফাংশন করে? কোষ বিভাজন করে, পার্শ্বীয় শাখার বৃদ্ধি করে, পার্শ্বীয় শাখা অগ্রভাগ না পাশের দিকে শাখার যে ব্রাঞ্চিং লাস্ট পাশের দিকে যে শাখা পোশাখা বেরোয় একটা গাছের, সেই শাখা পাশের দিকে যে শাখা পোশাখা তৈরি হয় সেই তার বৃদ্ধিতে সাহায্য করে, পার্শ্ব শাখার বৃদ্ধি করে, বার্ধক্য বিলম্বিত করে। যদি কারো গাছের বার্ধক্য তৈরি, আমাদের যে বার্ধক্য গাছে আমাদের নয় গাছের যে বার্ধক্য সেই বার্ধক্যকে বিলম্বিত করে, পত্র মোচন বিলম্বিত করে, আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি করে। কি করে? এর 5টা ফাংশন হচ্ছে কোষ বিভাজন করে, পার্শ্বীয় শাখার বৃদ্ধি করে, বার্ধক্য বিলম্বিত করে, পত্রমোচন বিলম্বিত করে, আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি করে। বোঝা গেছে? কাক্ষিক মুকুল কাকে বলে একটু আগেই বলেছি, অগ্রভাগের মুকুলকে অগ্রমুকুল বলে, আর শাখার দিকে যে মুকুল তৈরি হয় তাকে বলে কাক্ষিক মুকুল। বোঝা গেছে? এই 5টা হচ্ছে তোমার সাইটোকাইনিনের কাজ। আর পড়বে এর অর্থনৈতিক গুরুত্ব কি। আমরা যখন কোনো ফলকে কেটে রেখে দিই বা কোনো সবজিকে কেটে রেখে দিই, এবার তার উপর যদি আমি এই সাইটোকাইনিন প্রয়োগ করি তাহলে সেটা বেশি দিন সতেজ থাকে। লেখা আছে কাটা ফল বা সবজি বেশি দিন তাজা রাখতে সাইটোকাইনিন ব্যবহার করা হয়। আর কি? টিস্যু কালচারে কাণ্ড তৈরি করতে লাগে কি সাইটোকাইনিন, এটা একটু মনে রাখবেন। টিস্যু কালচারে যদি কোশ্চেন দিত টিস্যু কালচারে রুট বা মূল তৈরিতে কে লাগে মনে রাখবে অক্সিন, আর টিস্যু কালচারে কাণ্ড তৈরিতে কে লাগে সাইটোকাইনিন। আর কি? সাইটোকাইনিনের অর্থগুলো হচ্ছে ফ্যামিনাইং এফেক্ট দেয়। ফ্যামিনাইং এফেক্ট হচ্ছে স্ত্রীজাত বৈশিষ্ট্য। ফ্যামিনাইং মানে স্ত্রীজাত বৈশিষ্ট্য, মাস্কুলাইন মানে পুরুষজাত বৈশিষ্ট্য। একটু আগেই পড়লাম যদি সাইটোকাইনিন থাকে, যদি জিব্বারেলিন থাকে, জিব্বারেলিন হচ্ছে মাস্কুলাইন এফেক্ট, আর সাইটোকাইনিন হচ্ছে কি? সাইটোকাইনিন হচ্ছে ফ্যামিনাইজিং এফেক্ট মানে স্ত্রীজাত বৈশিষ্ট্য। বোঝা গেছে? পুরুষজাত বৈশিষ্ট্য হচ্ছে জিব্বারেলিন মাস্কুলাইন এফেক্ট, আর স্ত্রীজাত বৈশিষ্ট্য হচ্ছে সাইটোকাইনিন, এটাকে বলছে ফ্যামিনাইজিং এফেক্ট। ক্লিয়ার? এই ছিল আমাদের সাইটোকাইনিন। এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো ইথিলিন। ইথিলিন আগেই বলেছিলাম, ইথিলিন হচ্ছে গ্রোথকে মানে গ্রোথ করবে, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করতে পারে, আবার উদ্ভিদের বৃদ্ধিতে বাধাও দান করতে পারে। এটা হচ্ছে ডুয়েল ক্যারেক্টার প্লে করে, যেটা হচ্ছে ইথিলিন। ইথিলিন কি? ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। কোশ্চেন দেয় ইথিলিন কোথা থেকে তৈরি হয়। কোশ্চেন দেয় ইথিলিন কোথা থেকে তৈরি হয়। তাহলে ইথিলিন কোথা থেকে তৈরি হয়? ইথিলিন তৈরি হয় ম্যাথিওনিন অ্যামাইনো অ্যাসিড থেকে। মনে রাখবে ম্যাথিওনিন অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় ইথিলিন। আর একটা কোশ্চেন দেয় কি বললাম, অক্সিন কোথা থেকে তৈরি হয়, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে? অক্সিন তৈরি হয় ট্রিপ্টোফ্যান থেকে। বোঝা গেছে? অক্সিন কোথা থেকে? ট্রিপ্টোফ্যান থেকে। অক্সিন ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়। আর ইথিলিন কোথা থেকে তৈরি হয়? ইথিলিন তৈরি হয় ম্যাথিওনিন অ্যামাইনো অ্যাসিড থেকে। বোঝা গেছে? মনে রাখবে। আচ্ছা, আর মনে রাখবে ইথিলিন কি দেয়? ইথিলিন ট্রিপল রেসপন্স দেখায়। ইথিলিন কি দেখায়? ইথিলিন ট্রিপল রেসপন্স দেখায়। বোঝা গেছে? ট্রিপল রেসপন্স কি কি? এপিক্যাল হুক, মানে এই যে সিডলিং এর যে এপিক্যাল হুক, তারপরে সেটা সমান্তরালে বৃদ্ধি, আর এই যে পোর্শনগুলো আছে এগুলোকে বলে ট্রিপল রেসপন্স। বোঝা গেছে? এখানে 3টে ক্যারেক্টার আছে, সেই 3টে ক্যারেক্টারকে একসাথে বলে ট্রিপল রেসপন্স। এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ট্রিপল রেসপন্স কে দেখায়? ট্রিপল রেসপন্স দেখায় কে? ট্রিপল রেসপন্স দেখায় ইথিলিন। এইটুকু মনে রাখবে, ট্রিপল রেসপন্স দেখায় ইথিলিন। হয়েছে? আচ্ছা, আর কি মনে রাখবে? আর মনে রাখবে এখানে একটা লেখা আছে দেখো, ক্লাইম্যাট্রিক এফেক্ট। কি লেখা আছে? ক্লাইম্যাট্রিক এফেক্ট। এটা একটু মনে রাখবে। ক্লাইম্যাট্রিক এফেক্ট কাকে বলে? প্রভাব বা ক্লাইম্যাট্রিক এফেক্ট কাকে বলে? মনে রাখবে ফল পাকার সময় শ্বসন হার রেসপিরেশন রেট বেড়ে যায়। ফল পাকার সময় শ্বসন হার বা রেসপিরেশন রেট বেড়ে যায়, একে বলে ক্লাইম্যাট্রিক এফেক্ট। তাহলে ক্লাইম্যাট্রিক এফেক্টও কোথায় দেখতে পাবো? ইথিলিন দেখায় ক্লাইম্যাট্রিক এফেক্ট। আবার কি ট্রিপল রেসপন্সও কে দেখায়? ট্রিপল রেসপন্সও দেখায় ইথিলিন। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট ইথিলিনের ফাংশন পড়বে। ইথিলিন কি করে? প্রথমত ইথিলিন ফল পাকাতে সাহায্য করে,
আর ইথিলিন কি করে? ইথিলিন মূলরম তৈরি করে। আর কি করে? অ্যাবসাইশনে সাহায্য করে। অ্যাবসাইশন মোচন, আগেই বলেছি অ্যাবসাইশন মানে মোচন, কোনো কিছু পড়ে যাওয়া গাছ থেকে। আর কি? বার্ধক্য, বার্ধক্যতে সাহায্য করে। টোটাল 4টা ফাংশন। একটা হচ্ছে বার্ধক্যতে সাহায্য করে, মানে বার্ধক্য বাধা দান করে না, বার্ধক্য হতে সাহায্য করে। বার্ধক্য হতে সাহায্য করে ইথিলিন, অ্যাবসাইশনে সাহায্য করে ইথিলিন, ফল পাকতে সাহায্য করে ইথিলিন, আর মূলরম তৈরি করতে সাহায্য করে ইথিলিন। বোঝা গেছে? নেক্সট আমরা অর্থনৈতিক গুরুত্ব মনে রাখবে। ইথোফোন, ইথোফোন বলে একটা জিনিস তৈরি হয় ইথিলিন থেকে। ইথোফোন বলে একটা জিনিস তৈরি হয় ইথিলিন থেকে। এই ইথোফোনটা কি? এই ইথোফোনটা হচ্ছে ইথিলিনের কৃত্রিম জলীয় দ্রবণ। ইথোফোন হচ্ছে ইথিলিনের কৃত্রিম জলীয় দ্রবণ, যেটা কি কাজে লাগে? ফল পাকাতে ব্যবহার করা হয়। ইথোফোন ইথিলিন থেকেই তৈরি হয়। ইথিলিনের যদি কৃত্রিম জলীয় দ্রবণ আমি নিই, তখন তাকে আমি বলছি ইথোফোন। এটা কি কাজে লাগে? ফল পাকাতে ব্যবহার করা হয়। নেক্সট আমরা পড়বো কি? নেক্সট আমরা পড়বো অ্যাবসাইসিক অ্যাসিড। নেক্সট আমরা পড়বো অ্যাবসাইসিক অ্যাসিড বা ABA। মনে রাখবে, অ্যাবসাইসিক অ্যাসিডটা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধিতে বাধা দান করে। গ্রোথ বা বৃদ্ধিতে বাধা দান করে, একে বলে গ্রোথ ইনহিবিটর। বোঝা গেছে? একে বলে কি? একে বলে গ্রোথ ইনহিবিটর। এটা একটু মনে রাখবে। নেক্সট, এর রাসায়নিক প্রকৃতি কি? অ্যাবসাইসিক অ্যাসিড হচ্ছে ক্যারোটিনয়েড প্রকৃতির। অ্যাবসাইসিক অ্যাসিড কেমন? অ্যাবসাইসিক অ্যাসিড হচ্ছে ক্যারোটিনয়েড প্রকৃতির। কোথা থেকে অ্যাবসাইসিক অ্যাসিড তৈরি হয়? ভায়োলোজ্যান্থিন। পিগমেন্ট যে আমরা পড়েছিলাম, সেই ভায়োলোজ্যান্থিন। এই ভায়োলোজ্যান্থিন থেকে আমরা পাই কি? আগে অ্যাবসাইসিক অ্যাসিড থেকে। ক্লিয়ার? নেক্সট, এর ফাংশন পড়বো। প্রথমত, অ্যাবসাইসিক অ্যাসিড কাজ কি করে? অ্যাবসাইসিক অ্যাসিড বীজকে সুপ্ত দশায় থাকতে সাহায্য করে। বীজকে সুপ্ত দশায় থাকতে, ডরমেন্সি, সিড ডরমেন্সি থেকে সাহায্য করে। সিড ডরমেন্সি বা বীজকে সুপ্ত দশায় থাকতে সাহায্য করে কে? ABA। আর কি করে? অ্যাবসাইসেশনে সাহায্য করে। মানে অ্যাবসাইসেশনে সাহায্য করে মানে কি? মোচন, সবকিছু পড়ে যাবে গাছ থেকে। এইটাতে সাহায্য করে কে? ABA। এটাতে গ্রোথ ইনহিবিটর। তার মানে কি? গ্রোথকে বাধান করবে। যত কিছু গ্রোথ থেকে ছিল সবকে আলাদা, উল্টা কাজ করবে। বোঝা গেছে? বীজের সুপ্ত দশায় থাকতে সাহায্য করে, অ্যাবসাইসেশনে সাহায্য করবে, বার্ধক্য হতে সাহায্য করে। বারবার বলছি, হরমোনের 3টে জিনিস পড়বে, ফাংশন গুলো পড়বে, অর্থনৈতিক গুরুত্ব পড়বে, আর রাসায়নিক প্রকৃতি আর কোথা থেকে তৈরি হয়। এই 3-4টে জিনিস পড়তেই হবে তোমাকে। বোঝা গেছে? আর কি মনে রাখবে? আর মনে রাখবে, এই যে ABA বা অ্যাবসাইসিক অ্যাসিড, একে কি বলে? একে বলে স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন কেন বলে? এটা একটু মনে রাখবে। ABA কে বলে স্ট্রেস হরমোন। কেন স্ট্রেস হরমোন বলে? কারণ যদি জলের অভাব থাকে, তখন পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে ABA। এখানে দুটো কোশ্চেন আসে। এক, স্ট্রেস হরমোন কাকে বলে? মনে রাখবে ABA। স্ট্রেস লেখাই আছে, স্ট্রেস হরমোন কাকে বলে? ABA কে স্ট্রেস হরমোন বলে। আর একটা কোশ্চেন আছে যে পত্ররন্ধ্র বন্ধ করতে, স্টোমাটা বা পত্ররন্ধ্র বন্ধ করতে কে সাহায্য করে? ABA। বুঝে গেছে? আচ্ছা, এবার এই যে আমরা এতক্ষণ যে কিছু ফাংশন পড়লাম, সেই ফাংশন গুলো আমরা দেখতে পেলাম। তোমরা যখন ভালো করে এইটা তখন নিজেরা যখন পড়বে, তখন দেখবে বা লিখবে, তখন দেখবে কিছু কিছু ফাংশন আছে যেগুলো দুটো হরমোন একসাথে সেই ফাংশনটা করছে। আবার কিছু কিছু ফাংশন আছে দেখবে দুটো সেই কাজটা দুটো হরমোন বিপরীতভাবে কাজ করে। একটা বৈশিষ্ট্য বা একটা কাজ দুটো হরমোন একসাথে করে। একই রকম কাজ যখন দুটো হরমোন করে, একই রকম কাজ যখন হরমোন করে, তখন তাকে বলে সমধর্মী বা সাইনার্জিক এফেক্ট। যখন বিপরীতধর্মী কাজ করে, দুটো হরমোন যখন বিপরীতধর্মী কাজ করে, তখন তাকে বলে অ্যান্টাগনিস্টিক এফেক্ট। বোঝা গেছে কি বললাম? দুটো হরমোন যখন একই কাজ করে, তখন তাকে বলে সাইনার্জিক এফেক্ট বা সমধর্মী। আর দুটো হরমোন যখন বিপরীতমুখী কাজ করে, তখন তাকে বলে অ্যান্টাগনিস্টিক এফেক্ট বা বিপরীতধর্মী প্রভাব। বোঝা গেছে? এবার এইখানে মনে রাখবে, তোমার এইখানে মনে রাখতে হবে যে একটা বৈশিষ্ট্য, কোন হরমোন দুটো একই কাজ করে আর কোনটা আলাদা কাজ করে। দেখো, এবার আমরা কিছু সাইনার্জিস্ট এফেক্ট পড়বো, মানে সমধর্মী কাজ। যেমন কোষ বিভাজন। আমরা জানি কোষ বিভাজনে কে কে সাহায্য করে, আর এখানে প্লাস দেওয়া আছে দুটোতে, তার মানে কি দুটোই কোষ বিভাজন করবে। কোষ বিভাজনে কে সাহায্য করে? সাইটোকাইনিন কোষ বিভাজন করে, অক্সিনও কোষ বিভাজন করে। তার মানে কোষ বিভাজনে সাইটোকাইনিন করে, অক্সিনও করে। তারপর হচ্ছে অ্যাবসাইশন। অ্যাবসাইশন কে করে? অ্যাবসাইশন এন্ড মোচন, মানে গাছ থেকে কোনো কিছু পড়ে যায়, এই ঘটনাটা কে করে? মোচন। ইথিলিনও মোচন করে, ABO মোচন করে। ইথিলিনও মোচন করে, ABO মোচন করে বা অ্যাবসাইশন করে। তারপর হচ্ছে বার্ধক্য। বার্ধক্য কে করে? ইথিলিনও বার্ধক্য করে,
এ বি এ অ্যাবসিসিক অ্যাসিডও পার্থক্য করে। এই যে পয়েন্টগুলো এই কতগুলো বৈশিষ্ট্য না এগুলো একদম মনে রাখবে। বার্ধক্য ইথিলিনও করে, বার্ধক্য এ বিও করে। বোঝা গেছে? এই যে তিনটি আছে কোষ বিভাজন, অ্যাবসেশন, বার্ধক্য, এরা পরস্পর বিপরীতধর্মী যে হরমোনগুলো সেগুলো লেখাই আছে। বোঝা গেছে? এগুলো সব মনে রাখবে। আর মনে রাখবে এই পাশে অ্যান্টাগনিস্টিক এফেক্ট, মানে বিপরীতধর্মী কাজ কোন কোন হরমোন করে। যেমন আমি যদি একটা বৈশিষ্ট্য নিই অঙ্কুরোদ্গম, একটা বৈশিষ্ট্য নিয়েছি অঙ্কুরোদ্গম, এখানে একটাতে দেখো লেখা আছে প্লাস, একটাতে আছে মাইনাস, একটাতে আছে প্লাস, একটাতে আছে মাইনাস, একটাতে আছে প্লাস, একটাতে আছে মাইনাস। কেন আছে? কারণ হচ্ছে এরা অ্যান্টাগনিস্টিক কাজ করে, বিপরীতধর্মী কাজ করে। মানে কেউ অঙ্কুরোদ্গম করবে, কোনো হরমোন আবার অঙ্কুরোদ্গম করবে না। কোনো হরমোন অঙ্কুরোদ্গম এই সুপ্তদশা করবে, কে আবার সুপ্তদশা করবে না, কে আবার অগ্রপৃষ্ঠপ্রকাশ করবে, কে করবে না। মনে রাখবে কে করে আর কে করে না। এই অ্যান্টাগনিস্টিক কোনটা কোনটা অ্যান্টাগনিস্ট সেটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। বোঝা গেছে? এবার আছি অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গমে যদি আমি দেখি, জিব্বারেলিন অঙ্কুরোদ্গম করে, এবিএ অঙ্কুরোদ্গমে সাহায্য করে না। সুপ্তদশা এবিএ সুপ্তদশা করে, জিব্বেরেলিন সুপ্তদশা করে না। বোঝা গেছে? অঙ্কুরোদ্গম জিব্বেরেলিন করে, এবিএ জিব্বেরেলিন এবিএ সুপ্তদশা অঙ্কুরোদ্গম করে না। অঙ্কুরোদ্গম জিব্বেরেলিন করে, এবিএ করে না। সুপ্তদশা এবিএ করে, জিব্বেরেলিন সুপ্তদশা করে না। অগ্রষ্ট প্রকটতা অক্সিন করে, সাইটোকাইনিন অগ্রষ্ট প্রকটতাতে করে না, মানে বাধা দান করে। বোঝা গেছে? তাই একটাতে প্লাস একটাতে মাইনাস লেখা আছে। এই ছিল মোটামুটি আজকে টপিক। এইটা হচ্ছে তোমাদের প্ল্যান আর গ্রোথ ডেভেলপমেন্ট, খুবই একদম সিম্পল ভাবে ডায়াগ্রামেটিক ভাবে করা হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো। এখান থেকে এক থেকে দুটো একটা মার্ক তো পাবেই, এক থেকে দুটো কোশ্চেন তোমরা পাবে। তো খুবই ইম্পর্টেন্ট টপিক, পড়ে নেবে, আধ ঘন্টা এটা হয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো আর সকলকে ভালো রেখো।